পরিবারের চাপে পড়ে হাই স্কুলের এক ছাত্রী তার শিক্ষককে বিয়ে করতে বাধ্য হয়। শিক্ষক তাকে কাছে পাওয়ার খুব চেষ্টা করে, কিন্তু ছাত্রী কোনোভাবেই তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে রাজি না। এখন কথা হচ্ছে ওদের দুজনের কি ডিভোর্স হয়ে যাবে নাকি ওদের মধ্যে ভালোবাসা আস্তে আস্তে বাড়বে। জানতে হলে তোমাকে পুরো ভিডিওটি না টেনেই দেখতে হবে। বলছিলাম মাই লিটল ব্রাইড সিনেমাটির কথা, তো কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতেই সাংমিন নামের একজন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে কোরিয়া ফিরছিল। বিমানে করে আসার সময় এক মেয়েকে তার ভালো লেগে যায়, কিন্তু এয়ারপোর্টে এসে তার প্রেমিককে দেখে মন ভেঙে যায় সাংমিনের। তবে সাংমিন হাল ছাড়ার পাত্র নয়। আরেকটা মেয়েকে দেখেই তার পায়ের নিচে মোবাইল রাখে ছবি তোলার জন্য। সাথে সাথেই মেয়েটি মোবাইলটাকে লাথি মেরে ফেলে দেয়। ওর নাম বইয়ুন। সে সাংমিনের ছোটবেলার খেলার সাথী। যদিও বয়সে অনেক কম বইয়ুন, তারপরেও তারা দুজন সবসময় একসাথে খেলাধুলা করত। তখন সে রেগে বলে, তুমি একটুও চেঞ্জ হওনি, আগেও যেমন লুচা ছিলে এখনও ঠিক তেমনই আছো। বইয়ুনকে দেখে খুব খুশি হয়ে যায় সাংমিন। এখন তোকে দেখে মেয়ে মেয়ে মনে হচ্ছে। তারপর বাসে করে বাসে আসার সময় সাংমিন তাকে একটা গিফট দেয়। সেটা খুলতেই ভেতরে আন্ডারগার্মেন্টস আবিষ্কার করে বইয়ুন। তুমি এক নম্বরের লুচ্চা, এগুলো কেউ দেয়? খারাপ ছেলে। কিছুক্ষণ বাসে করে জার্নি করার পরে বাসায় আসতেই তার পরিবার তো খুব খুশি হয়ে যায় ওদেরকে দেখে। অনেকদিন পরে বাসায় এসেছে তার ছেলে। তারপর বইয়ুনের দাদার সাথে দেখা করতে যায় সাংমিন। আসলে সাংমিনের দাদা আর বইয়ুনের দাদা খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে কথা দিয়েছিল যে তাদের ছেলে মেয়েকে বিয়ে দিবে, কিন্তু দুজনেরই ছেলে হওয়াতে বিয়ে দেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। তবে এখন সুযোগ এসেছে। সাংমিন আর বইয়ুনকে বিয়ে দিয়ে তাদের পুরনো কথাটা রাখবে, কিন্তু কোনোভাবেই রাজি হয় না দুজনের কেউই। অনেক রাগ দেখে সেখান থেকে বের হয়ে যায়। পরে বন্ধুদের সাথে দেখা করতে আসে সাংমিন। অনেকদিন পরে আবারও ওরা একসাথে মিলিত হলো। এদিকে দাদা সাংমিনের বাবাকে কল দিয়ে তাড়াতাড়ি কাজ সারতে বলে। তো প্ল্যান অনুযায়ী বাবা কিছু বলার জন্য এসে বসে, কিন্তু মা ছেলে টিভি দেখা নিয়েই একদম ব্যস্ত ছিল। তার দিকে কারো কোনো যেন নজরই নেই। এজন্য সে একটা হাতুড়ি নিয়ে গিয়ে গাড়িটা ভাঙা শুরু করে দেয়। এটা দেখে মা ছেলে বুঝতে পারে যে বিয়ে ছাড়ার কোনো উপায়ই নেই, বিয়ে করাই লাগবে। এদিকে বইয়ুন স্কুলে চলে আসে। বান্ধবী ওনের সাথে দেখা হয়ে যায় ওর রাস্তাতেই। ঠিক তখনই সেদিক দিয়েই যাচ্ছিল জিয়ংও। সে খুব সুদর্শন হয়, স্কুলের সবাই তার জন্য পাগল। তো এরাও তার বিপরীত না। কিছুক্ষণ পরে বেসবল খেলার সময় পাশেই বসেছিল বইয়ুন। বলটা সেখানে এসে পড়ে তার নাম ধরে ডাকে জিয়ং। বইয়ুন তো খুব খুশি হয়ে যায় যে তার নামও জানে ছেলেটা। স্কুলের বাইরেই সাংমিন ওয়েট করছিল বইয়ুনের জন্য। ক্লাস শেষ করে ওরা বের হলে তারপর ওরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে আসে। তাদের বিয়ে নিয়ে কথা বলতে থাকে। বইয়ুন কোনোভাবেই রাজি না সাংমিনকে বিয়ে করতে, আর তার বয়সও মাত্র 15 বছর। এত ছোট্ট বয়সে বিয়ে করা একদমই অসম্ভব ওর জন্য। ওরা কি নিয়ে কথা বলছিল তার বান্ধবীগুলো কিছুই না বুঝলে দুজনে মিলে কাহিনীটা বলে ওর বান্ধবীকে। তারপর ওন চলে যায় সেখান থেকে। ঠিক তখনই বইয়ুনের ফোন একটা কল আসে। দাদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে হাসপাতালে দাদা ভর্তি হয়েছে শুধুমাত্র ওদেরকে বিয়েতে রাজি করানোর জন্য। ওরা দুজনে হাসপাতালে এসে পৌঁছালেই দাদা অভিনয় শুরু করে দেয়। সাংমিনের দাদার সাথে আমি যে কথা দিয়েছিলাম সেটা না পালন করে যদি আমি মারা যাই, তবে গিয়ে কি বলবো তাকে? আমি মরেও তো শান্তি পাবো না আমি। তারপর চোখ বন্ধ করে দাদা অভিনয় চালাতে থাকলে রাজি হয়ে যায় বইয়ুন। আমি বিয়েটা করব, তাও তুমি চোখ খুলো দাদা। কিছুক্ষণের মধ্যে সেখানে দুজনের বাবা মাই চলে আসে। তারপর বাসায় এসে মা অনেক করে বোঝায় বইয়ুনকে, বিয়েটা করে নে, কোনো সমস্যা নেই। আর সাংমিনও তো অনেক ভালো ছেলে, ছোটবেলায় তো তুই ওর সাথে একদম ছাড়তেই চাইতি না, তাহলে এখন সমস্যা কিসে? এদিকে সাংমিন তার বন্ধুদের সাথে একটা বাড়ি এসেছে। তারপর বন্ধুদেরকে ওর বিয়ের ব্যাপারটা বলতেই মজা নেওয়া শুরু করে দেয় যে কচি মেয়ে বিয়ে করছো তুমি, 15 বছরের ভার্জিন, বাহ। দেখতে দেখতে বিয়ের দিনটা চলেই আসে। আর সাংমিন আর বইয়ুনের বিয়ে। বান্ধবী এসে বইয়ুনকে বলে, তুই অন্য বান্ধবীদের বললি না কেন? তখন বইয়ুন জানায়, তাহলে সারা স্কুল জেনে যাবে আর আমার স্কুলই ছেড়ে দিতে হবে। তো আমি কোনোভাবেই চাই না যে আমার স্কুলের কেউ জানুক যে আমার বিয়ে হয়েছে। ঠিক তখনই সেখানে মা চলে আসে আর আবারও বুঝায় বইয়ুনকে। ততক্ষণে বইয়ুন বুঝে গিয়েছিল যে দাদা তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। ট্রেডিশনাল সব কাজ শেষ করে বিয়ে সম্পন্ন হয় দুজনের মধ্যে। তারপর বাবা সাংমিনকে বোঝায় যে বইয়ুনের বয়স কিন্তু মাত্র 15, তো ওর সাথে ওসব করিস না। কিন্তু সাংমিন বাবাকে বলে যে আমাকে জোর করে বিয়ে দিয়েছে, এখন আমার বউ, আমার যা ইচ্ছে আমি তাই করব। এদিকে মা আর শাশুড়ি মিলে বইয়ুনকে ওইসব করতে বারণ করে, কিন্তু বইয়ুন যেন কিছুই বুঝছে না। তখন ওর মা অনেক চিন্তায় পড়ে যায়। বিয়ের সবকিছু শেষ হওয়ার পরে হানিমুনে জিজু আইল্যান্ডে যাবে দুজনে। এজন্য ওরা এয়ারপোর্টে চলে আসে। এসেই বইয়ুন বাথরুমটা ইউজ করতে চায়, তো তাকে তাড়াতাড়ি প্লেনে আসতে বলে সাংমিন গিয়ে বিমানে চড়ে। কিন্তু বিমান ছেড়ে দিলেও বইয়ুন আসে না, সে পালিয়েছে। বিমানটা উড়ে যায় আর দাঁড়িয়ে সেটাই দেখতে থাকে বইয়ুন। বাবা মা তো ভাবছে দুজনেই খুব ভালোভাবেই হানিমুনে গেছে। তারা মনের সুখে পার্টি করতে থাকলে বইয়ুন বাড়ির পাশেই বসেছিল। পরদিন সকালবেলা সাংমিন ঘুরতে যায় একটা জায়গায়। সেখানে গিয়েই বইয়ুনের বান্ধবী ওনের সাথে দেখা হয়ে যায় ওর। তারা এখানে শিক্ষা সফরে এসেছে। কথা বলার এক পর্যায়ে পা স্লিপ কেটে পড়ে যায় দুজনেই। সাথে সাথে ওদের শিক্ষিকা কিম চলে আসে। সে সাংমিনকে এটা ওটা বলতে থাকলে পালায় সাংমিন। সে মনে করেছিল হয়তোবা সাংমিন জ্বালাচ্ছিল ওনকে।
এদিকে জিওনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় বয়ুনের। তারা একসাথে ঘোরাঘুরিও শুরু করে দেয়। বয়ুন আগে থেকেই তাকে পছন্দ করায় তার বিয়ের কথা লুকিয়ে তার সাথে ঘোরাঘুরি করতে শুরু করে। শেষে প্রেমও হয়ে যায় দুজনের মধ্যে। আর এদিকে জিজু আইল্যান্ডে একাই ঘুরতে থাকে সাংমিন। ঘুরতে ঘুরতে সে একটা মেলায় এসে পড়ে। সেখানে এসেই কানাডিয়ান এক মেয়ের সাথে ফ্লার্ট করতে থাকলে ওন চলে আসে সেখানে। তখন সে বয়ুনের কথা জিগায়। সাংমিন কিছু বলতে যাবে, ঠিক তখনই তাদের শিক্ষিকা চলে আসলে আবারও পালিয়ে যায় সাংমিন। এদিকে বয়ুনের বাবা মা একটা ইয়াগা সেন্টারে আসে। সেখানে রেস্ট করছিল বয়ুন। পরে বাবা মাকে দেখে সেখান থেকে পালিয়ে চলে যায়। তারপর রাত্রেবেলা বাড়ির সামনেই অপেক্ষা করছিল বয়ুন। তখনই এসে পড়ে সাংমিন। তারপর দুজনে একসাথেই বাসায় যায়। ওদেরকে দেখে সবাই ভাবে যে ওরা হয়তো হানিমুন থেকে একসাথেই আসলো। তারপর তাদের হানিমুন সম্পর্কে সব মিথ্যা গল্প বলতে থাকে সাংমিন। পরে পানি খেয়ে নেশাগ্রস্ত হয়ে বয়ুনকে কোলে তুলে নিয়ে আসে রুমে। বিছানায় এসে বয়ুনের উপরেই পড়ে যায় সাংমিন। সে ঘুমিয়ে পড়ায় অনেক কষ্টে বয়ুন তার নিচ থেকে বের হয়। পরদিন সকালে পরিবার সহ তারা দুজনে তাদের নিজের বাড়িতে আসে। সেখানে এখন থেকে ওরা দুজনেই থাকবে। ঘর দেখে তো খুব পছন্দ হয় বয়ুনের, আর অনেক খুশিও হয়ে যায়। তারপর রাত্রেবেলা বয়ুন পড়তে থাকলে হাফ প্যান্ট পরে রুমে এসে শুয়ে পড়ে সাংমিন। তখন বয়ুন তাকে অন্য রুমে যেতে বলে, কিন্তু সাংমিন তার সাথে মজা করতে শুরু করে আর বলে আমরা তো বিয়ে করেছি, এখন থেকে একসাথেই ঘুমাতে হবে। কিন্তু কোনোভাবেই রাজি হয় না বয়ুন। তারপর হঠাৎই পা পিছলে পড়ে যায় সাংমিন বয়ুনের উপরে। সে কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে হাতে থাকা কলম ঢুকিয়ে দেয় সাংমিনের মাথার ভেতরে। ওর মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। পরদিন সকালে স্কুলে এসে বান্ধবী ওনকে তার নতুন প্রেমের সম্পর্কে জানায় বয়ুন। এটা শুনে খুব কষ্ট পায় ওন, কারণ সেও ভালোবাসত জিয়নকে। আর বয়ুনের বিয়ে হওয়ার পরও সে জিয়নের সাথে কিভাবে প্রেম করতে পারে, এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না ওন। সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে পার্টি করার সময় সাংমিন বয়ুনকে কল দিয়ে সেখানে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে চলেও আসে সেখানে বয়ুন। সে এখানে এসে পৌঁছালে প্রথমে তো তাকে ঢুকতেই দিতে চায় না, কারণ সে আন্ডার এজ। পরে সাংমিনের বউ জেনে তাকে ঢুকতে দেয়। সেখানে এসে সবাই মিলে অনেক করে গল্পগুজব করতে থাকে। এক পর্যায়ে সাংমিনের পানি খাওয়া অনেক বেশি হয়ে গেলে তাকে জোর করে বাসায় যাওয়ার জন্য। পরে সাংমিনের বন্ধুরা তাদেরকে বাসায় নামিয়ে দিয়ে আসে। পরদিন সকালবেলা বয়ুনকে স্কুলে নামিয়ে দিয়ে যায় সাংমিন। স্কুলে আসলেই হঠাৎই তিনটা মেয়ে বয়ুনকে ধরে আনে। এনেই একটা মেয়ে বলতে থাকে জিয়ন আমার বয়ফ্রেন্ড, তো তার দিকে তুই আর তাকাবি না, আর তাকালে তোর চোখে একদম উপড়ে দিব। এগুলো শুনে বয়ুন অনেক ভয় পেয়ে ভুল হয়ে গেছে বলে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সেখান থেকে ওকে একটা মেয়ে যেতে দেয় না। ঠিক তখনই জিয়ন এসে পড়ে সেখানে আর বলে বয়ুন আমার প্রেমিকা, তো তোমাদের জন্য এটাই ভালো হবে যে ওর থেকে দূরে থাকো, না হলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। ওরা অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তখন বয়ুন আর জিয়ন ক্লাব রুমে বসেই কথা বলতে থাকে। এটা ওর বান্ধবী ওন এসে যখন দেখে তখন অনেক কষ্ট পেয়ে যায়। তারপর অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যার দিকে দুজনে সুপার মার্কেটে এসেছে শপিং করতে। বয়ুনকে ট্রলিতে বসে শপিং করছিল ওরা। এক পর্যায়ে ট্রলি গড়ে পড়ে যায় বয়ুন, পায়ে খুব ব্যথা পায়। হাঁটতে না পারা শপিং শেষ করে ওকে কাঁধে করে বাসায় আনতে থাকে সাংমিন। ওদেরকে দেখে বড় মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল যেন দুটো বাচ্চা। পরে রান্নাঘরে এসে দুজনে সবজি ফাইট করে। তারপর রান্নাবান্না শেষে দুজনে খাওয়া দাওয়াটাও সেরে নেয়। এবার থালাবাটি পরিষ্কার করার পালা। এখন কে থালাবাটি পরিষ্কার করবে এটার জন্য দুজনে মিলে একটা গেম খেলে। গেমে বয়ুন হেরে গেলে থালাবাটি তাকেই পরিষ্কার করতে হয়। এদিকে দেখা যায় সাংমিন গোসল সেরে বের হলে মজা করে প্যান্টটা খুলে দেয় বয়ুন, কিন্তু উল্টো মজা নেওয়া শুরু করে দেয় সাংমিন। তখন বয়ুন অনেক ভয় পেয়ে যায়। ওরা দুজনে মিলে এমন সব কার্যকলাপ করছিল ওদেরকে দেখে মনে হচ্ছিল যেন প্রাইমারি স্কুলের ছাত্র। পরদিন সকালবেলা একটা বেসবল ম্যাচ চলছিল। বয়ুন এসেছিল জিয়নের খেলা দেখতে। সে ভালো করলে খুব উৎসাহ দিতে থাকে বয়ুন। আর বাসায় বসে এই খেলাটাই দেখছিল সাংমিন। টিভিতে বয়ুনকে দেখে খুব মন খারাপ হয়ে যায় সাংমিনের, যে আমার বউ আর আরেকজনের জন্য চিল্লাচ্ছে। তারপর পরে বয়ুন জিমনেশিয়ানে এসে ওনের পাশে গিয়ে বসে, কিন্তু ওন তার সাথে ভালো করে কথাই বলছিল না। কারণ জানতে চাইলে সে জানে আমিও ভালোবাসি জিয়নকে, আর তোর স্বামী থাকার পরে ওকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। এটা বলেই অনেক রাগ দেখে সেখান থেকে চলে যায় ওন। সেখান থেকে বয়ুন সোজা চলে আসে তাদের অ্যাপার্টমেন্টে। সেখানে আসতেই কয়েকটা মহিলা বলে আজ রাতে অ্যাপার্টমেন্টের মিটিং আছে, তুমি এসো কিন্তু। ঠিক সময় মতোই চলে আসে বয়ুন। মিটিং শেষ করে বের হলে সাংমিনও আসে বয়ুনকে নিতে। তখনই মহিলাগুলো তার সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে থাকে। সাংমিন তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে ওর সম্পর্কে এমন কথা কেন বলছে মহিলাগুলো। ঠিক বয়ুনের হাত আছে এর পেছনে। পরদিন সাংমিন তার বন্ধুদের সাথে গল্পগুজব করতে থাকলে সেখানে এসে পড়ে ওর এক বান্ধবী। এসেই বলে তুমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিলা, তো তোমার ডংগিন হাই স্কুলে হয়েছে। এটা শুনে সাংমিন তো পুরাই কনফিউজড হয়ে যায়, কারণ বয়ুনও সেই স্কুলে পড়তো। আর যে স্কুলের বউ পড়ে সেই স্কুলের মাস্টারও কিভাবে হতে পারে। তারপরে যেহেতু হয়েই গেছে এখন তার ওর করার কিছুই নেই। তারপর বাসায় এসে বয়ুনকে বলতে চাইলেও সে পারে না। পরদিন সকালবেলা বয়ুনকে স্কুলে নিয়ে আসে সাংমিন। বলতে যাবে যে এখন থেকে আমিও এই স্কুলেরই শিক্ষক, কিন্তু বলতে পারে না সে। তারপর বয়ুন চলে যায় তার ক্লাসে। আর সাংমিন কয়েকটা মেয়েকে অফিসের কথা জিজ্ঞেস করলে ওরা বলে না।
ঠিক তখনই কিমের সাথে দেখা হয়ে যায় সাংমিনের। সবকিছু শুনে কিম তাকে হেডমাস্টারের সাথে দেখা করিয়ে দেয়। তারপর কিম সাংমিনকে ক্লাসে নিয়ে আসে, যে ক্লাসে বয়ুন পড়তো। সবার সাথে পরিচয় করিয়ে দেয় সাংমিনকে। এদিকে বয়ুন তো কনফিউজড হয়ে যায় যে ওর স্বামী ওর মাস্টার হিসেবে কিভাবে আসলো। পরে রাত্রেবেলা সাংমিনের জন্য পার্টি দেওয়া হয় শিক্ষকদের পক্ষ থেকে। কিম তো সাংমিনের পিছেই পড়ে যায়, তার সাথে ফ্ল্যাট করা শুরু করে দেয় কিম। পার্টি শেষে গাড়ি করে যাওয়ার সময় কিম ইচ্ছা করেই বারবার সাংমিনের ঘাড়ের উপরে মাথা দিতে থাকলে এক পর্যায়ে গাড়ি থেকেই নেমে যায় সাংমিন। ওর একদমই ভালো লাগতো না কিমকে, কারণ ওর পার্সোনালিটিটাই এমন। তারপর বাসায় আসতে বয়ুন রাগ দেখাতে থাকে যে এত স্কুল বাদ দিয়ে তুমি আমার স্কুলে কেন? স্কুলের কেউ যদি জানে আমাদের ব্যাপারে তবে তোমার খবর আছে। তখন সাংমিন বলে যে কেউই জানতে পারবে না, তুমি এটা নিয়ে টেনশন নিও না। পরদিন স্কুলে এসে ক্লাস নেওয়ার সময় ঘেমে যাওয়াতে রুমাল বের করে মুখ মুছতে থাকে সাংমিন, কিন্তু যেটাকে রুমাল ভেবেছে সেটা আসলে বয়ুনের আন্ডারওয়্যার। বারবার ইশারা করলেও বুঝছিল না সাংমিন। পরে বয়ুন জোরে করে টেবিলে থাপা দেওয়াতে আন্ডারওয়্যারটা সামলায় সাংমিন। ক্লাস শেষে ওন সাংমিনকে বলে আপনার বউকে সামলে রাখেন, এদিক সেদিক কিন্তু মুখ মারার চেষ্টা করছে সে। তখনই দেখা যায় সেখানে খাবার নিয়ে রেডি কিম। ক্যাফেটেরিয়াতে খাওয়ার সময় সব মেয়েরা এসেই দেখতে থাকে, সাথে বয়ুনও ছিল। পর সাংমিন যখন খাওয়া দাওয়া শেষ করে বের হয় তখন অনেক রাগ দেখায় সে সাংমিনের সাথে। কিছুক্ষণ পরে খেলার মাঠে এসে জিওনের সাথে দেখা করে তাকে থ্রেট দিতে চাইলেও পারে না সাংমিন। এইটুকু একটা বাচ্চাকেও কি থ্রেট দিবে, আর একটা শিক্ষক তার ছাত্রকে কেনই বা থ্রেট দিবে? এটা যদি অন্য কেউ জানতে পারে তাহলে ঝামেলা হয়ে যাবে। স্কুল শেষে বের হলে কিম তার জন্য ওয়েট করছিল। এটা দেখে সাংমিন দেওয়াল টপকে পালিয়ে আসে। তারপর বাসায় আসলে বয়ুন খুব রাগ দেখায় সাংমিনের সাথে যে কেন কিমের সাথে সে লাঞ্চ করেছে, কিন্তু সাংমিন কোনোভাবেই তাকে বুঝাতে পারেন না যে সেগুলো ইচ্ছা করে নেই। ঠিক তখনই সাংমিনের বাসায় এসে পৌঁছে কিম। দরজায় কলিং বেল বাজালে সাংমিন গিয়ে মনিটরে দেখে কিমের ছবি। তাড়াতাড়ি করে বয়ুনের সব জিনিসপত্র সামলাতে থাকে ওরা দুজন। সাংমিন জুতা সামলাতে থাকলেই ঢুকে যায় কিম আর বলে আমি তোমার কাপড় চোপড় ধুয়ে দিতে এসেছি, তুমি তো ব্যাচেলার মানুষ, তোমার কাপড় চোপড় কে ধুবে, তাই আমি চলে আসলাম। তারপর হঠাৎই বয়ুনের পা দেখতে পায় কিম। তখনই বয়ুন কাপড় মুড়ে দিয়ে পালিয়ে যায় সেখান থেকে। ওকে দেখতে একদম যেন ভূতের মতো লাগছিল। ওটা কে ছিল জিজ্ঞেস করলে সাংমিন জানায় যে আমার বোন ছিল। ও অনেক শাই তো, তাই মানুষদের সাথে কথা বলে না, এমনকি ফেস টু ফেসও হয় না। পরদিন ক্লাসে পড়ানোর সময় সবাই মিলে সাংমিনের প্রথম প্রেম সম্পর্কে জানতে চায়। সাংমিনও বলে আমার মিলিটারি সার্ভিসের সময় সেই আমাকে ভিজিট করতে আসতো, আমি তাকে কখনো বলিনি যে আমি তাকে ভালোবাসি। এসব কিছু শুনে বয়ুন কিছুতেই বুঝতে পারে না যে ওর প্রথম প্রেমিকাটা কে ছিল। স্কুলের কাজ শেষ করে বন্ধুদের সাথে এসে গল্প করার সময় জানতে পারে কালকে আবার মিলিটারি ক্যাম্পে যেতে হবে। তো প্ল্যান অনুযায়ী পরদিন চলে আসে মিলিটারি ক্যাম্পে। দুজনে খাবার নিতে থাকলেও কোনো খাবার নিচ্ছিল না সাংমিন। তার কিছুক্ষণ পরে বয়ুন এসে পড়ে সেই ক্যাম্পে খাবার নিয়ে। সবাই মিলে খাবার খাওয়ার সময় সাংমিনের এক সিনিয়র এসে তাকে র্যাক দেওয়া শুরু করে দেয়। এটা দেখে তো খুব রেগে যায় বয়ুন, গিয়ে ওদেরকে অনেক করে রাগ দেখায়। তারপর মিলিটারি ক্যাম্প থেকে এসে ওরা পার্টি করা শুরু করে দেয়। সবাই মিলে খুব মজমাস্তি করছিল, সবাই গানও গায়, একদম যেন ওরা ছোটবেলায় ফিরে গেছিল চারজন। সেখানে পানি অনেক বেশি খাওয়া হয়ে যায় সাংমিনের। তো আসার সময় সে বয়ুনকে জড়িয়ে ধরেছিল। তখনই দুজন এসে জ্বালাতন করতে থাকে ওদেরকে। পরে ওদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। পরে ওরা দুজন মিলে সাংমিনকে মারতে শুরু করে দেয়। সাথে সাথেই বয়ুন পাশ থেকে একটা লাঠি এনে দুজনকেই মারতে শুরু করে। কিছুক্ষণ এভাবে মারধর চলতে থাকলে ওদেরকে পুলিশ ধরে আনে। পুলিশ স্টেশনে এসে সবকিছু খুলে বলে ওরা। তারপরেও না ছাড়লে স্কুলের হেড স্যার আর মিস কিম আসে তাদেরকে ছাড়াতে। সারিয়ে নিয়ে আসার সময় মিস কিমের মন খুব খারাপ হয়ে যায় যে সাংমিন বিবাহিত। পরদিন ক্লাসে এসে সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেয় ম্যাম। সামনের অনুষ্ঠানের ডেকোরেশনের দায়িত্ব পড়েছে এই ক্লাসের ওপরে। তো কাজ ভাগ করে দেওয়ার সময় ইচ্ছা করে বয়ুনকে একাই একটা কাজ দেয়। সাংমিন চেঞ্জ করতে বললেও কোনো লাভই হয় না। ম্যাম কোনোভাবে এটা চেঞ্জ করবে না। অডিটোরিয়ামের এই বিশাল দেওয়ালটা রং করার দায়িত্ব পড়েছে বয়ুনের ঘাড়ে। সে এটা দেখেই তো পাগলা হয়ে যায় যে এত বড়টা সে এক এক কেমনে রং করবে। পরদিন রেডি হওয়ার সময় সাংমিন বলে আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারবো না, যদি করি তবে সবাই এটা ওটা বলা শুরু করবে। তখনই অনেক রেগে গিয়ে টাইটাই টেনে ধরে বয়ুন। তারপর স্কুলে এসেই কাজে লেগে যায় বয়ুন, আর বাহিরে দাঁড়িয়ে ও ওনার কষ্ট দেখছিল। ঠিক তখনই সাংমিন এসে তাকে ডেকে নিয়ে গিয়ে কিছু কথা বলে। পরে এসে সেও বয়ুনকে সাহায্য করতে শুরু করে দেয়। ক্লাস শেষ করে এক ব্রিজের উপরে এসে ওন বয়ুনকে বলে আমি জানি যে তুই জিয়নকে পছন্দ করিস, তবে সাংমিনকে তুই ধোকা দিচ্ছিস কেন? ও তো তোকে অনেক ভালোবাসে, ক্লাসেও তোর দিকেই তাকিয়ে থাকে। কিন্তু বয়ুন জানা ওকে তো আমি একদম বড় ভাইয়ের মতো দেখে এসেছি একদম ছোট থেকেই, তো এখন কিভাবে ওকে আমি অন্যভাবে দেখি? এদিকে দেখা যায় সাংমিন রাত্রেবেলা সেই পেইন্টে ভালো করে রং করতে এসেছে। ও রং করার সময় কয়েকটা মেয়ে ওকে দেখে ফেলে। তারপর বাসায় এসে দেখতে পায় মা বাসায় এসেছে। তো এই জন্য বাসায় অনেক রান্না বান্না করা হয়েছিল। খাবার খাওয়ার এক পর্যায়ে মাকে থেকে যাওয়ার কথা বলে সাংমিন। মাও রাজি হয়ে যায়। ছেলের বাসায় প্রথম দিন থাকবে সে। কিন্তু একটু মন খারাপ করে বয়ুন, কারণ এখন দুজনকে এক বেডে থাকতে হবে। রাত গভীর হয়ে গেলে দুজনে শুয়ে পড়ে। হঠাৎই সাংমিন বয়ুনকে ডাক দিয়ে ওর কাছে আসে
একটা কিস করে লেগে পড়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। কিন্তু কিছুক্ষণ পরে সাংমিন বুঝতে পারে যে এটা আসলে স্বপ্ন ছিল, আর বাস্তবে ওরা তো দুজন দুই দিক হয়ে শুয়ে আছে। পরদিন স্কুল অডিটোরিয়ামে রং করতে এসে বয়ুন বলে মনে হচ্ছে রাত্রেবেলা কেউ রং করে গেছে আমরা চলে যাওয়ার পরে। কিন্তু ওন সব কাহিনী জানায় এড়িয়ে যায় ওর কথা আর লেগে পড়ে কাজে। ওরা দুজনে রং করতে থাকলে মিস কিম এসে বলে যতই কষ্ট করো শেষ করতে পারবা না সময় মতো, এজন্যই তোমাকে এই কাজটা দিয়েছি। কিন্তু বয়ুন বলে অবশ্যই শেষ হবে ম্যাম, আপনি দেখেন। এটাতে ওরা দুজন কাজে আরও জোর লাগায়। রং করতে করতে রাত হয়ে গেলে দুজনে মিলে আইসক্রিম খায়। পরে হাত ধুতে ওয়াশরুমে গিয়ে সাংমিনের সম্পর্কে কথা বলতে থাকে দুজনে। সেই ওয়াশরুমের ভেতরেই ছিল তাদের ক্লাসেরই 3টা মেয়ে। তারাও জেনে যায় যে বয়ুনের সাংমিনের সাথে বিয়ে হয়েছে। বাসায় এসে সাংমিনের ছবি নিয়ে বয়ুন বলতে থাকে, সাংমিন তুমি কোথায়? তোমার উচিত তোমার বউকে সাহায্য করা, আর আমার এই কষ্টের সময়েই তোমাকে আমি পাচ্ছি না। এদিকে দেখা যায় সাংমিন তার 2 বন্ধুকে নিয়ে এসে পড়ে অডিটোরিয়ামে। রং করা শুরু করে দেয় 3 জন মিলে। খুব সুন্দর করে রং করে ওরা 3 জন। পরদিন সকালবেলাতে লাইব্রেরিতে এসেছে বয়ুনের ভাই। সে তার বন্ধুকে ভিডিও করতে বলে যখন সে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলবে, আর ওটা নিয়ে গিয়ে সে তার বাসা তার পরিবারকে দেখাবে। তো প্ল্যান অনুযায়ী তাই করতে থাকলে হঠাৎই বয়ুনকে দেখে ক্যামেরাটা ওদিকে নিয়ে ভিডিও করে ফেলে ওর বন্ধু, কিন্তু সেটা আর বয়ুনের ভাই জানতে পারে না। পর রাত্রেবেলা সবাই মিলে একসাথে ডিনার করছিল। তারপর বয়ুনের ভাই তার গার্লফ্রেন্ডকে দেখাতে চায় সবাইকে। ভিডিও চালিয়ে দিলে সবাই খুব খুশি হয় ওর গার্লফ্রেন্ডকে দেখে। কিন্তু হঠাৎই বয়ুনকে সেই ছেলেটার সাথে দেখে সবার কথাই যেন বন্ধ হয়ে যায়। সাথে সাথেই লজ্জায় দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে বয়ুন। ওকে চলে যেতে দেখে সাংমিনও যায় ওর পিছে পিছেই। বয়ুন এসে দোলনায় বসে থাকলে সাংমিনও সেখানে চলে আসে, আর বয়ুনকে বোঝায় যে তুমি তো ছোট, এমন ভুল করাটা তেমন একটা বড় ব্যাপার না, আর বিয়ে তো সবার হবেই একদিন না একদিন, তো এটা নিয়ে তুমি বেশি টেনশন করো না। কিন্তু সাংমিনের কথা শুনে কেন যেন অনেক রেগে সেখান থেকে চলে যায় বয়ুন। তারপর বাসায় আসলে মা তাকে বোঝায়, ছোট থেকে তুই সাংমিনকে ছাড়া কিছুই বুঝতি না, ওকে না দেখলেই কান্না করা শুরু করে দিতি, আর যখন ও আসতো তখন সবকিছু ঠিকঠাক, আর ছেলে হিসেবে তো সাংমিন অনেক ভালো, তোর অনেক খেয়াল রাখবে। এগুলো শুনে সাংমিনকে অনেক খুঁজতে শুরু করে দেয় বয়ুন, কিন্তু কোথাও সাংমিনকে পাচ্ছিল না, এমনকি তাকে ফোন দিলেও পাচ্ছিল না। তারপর সাংমিনের বান্ধবীকে কল দিয়ে জানতে পারে সাংমিন তার 2 বন্ধুকে সাথে করে গিয়ে পেইন্ট করছে এতদিন। তখন গিয়ে বয়ুন ওয়াশিং মেশিনের সামনে রাখা কাপড় দেখে শিওর হয়ে যায়। তারপর সেই অডিটোরিয়ামে গিয়ে দেখতে পায় ছবিটা খুব সুন্দর করেছে সাংমিন, আর ছোটবেলায় তাকে যেভাবে দোলনায় ঠেলা দিত ঠিক সেই রকমের ছবি এঁকেছিল সাংমিন। বাসায় এসে সাংমিনকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে কোথাও পায় না। তার রুমে গিয়ে একটা ডায়েরি পায়, যেটার মধ্যে তাদের ছোটবেলার একটা ছবি ছিল, আর একটা চিঠি পায় যেটা সেই লিখেছিল সাংমিনকে যখন সাংমিন মিলিটারিতে ছিল। তখন আর বয়ুনের বুঝতে বাকি থাকে না যে সাংমিন অনেক আগে থেকেই ওকেই ভালোবাসতো, আর সেদিন স্কুলে যে মেয়েটার কথা বলেছিল সে বয়ুন নিজেই। পরদিন স্কুল ফাংশনে চলে আসে বয়ুন। এসেই জিয়নের সাথে দেখা হয়ে যায় ওর, তখনই ওর সাথে ব্রেকআপ করে দেয়। তারপর শুরু হয়ে যায় প্রোগ্রাম। গান গাওয়া শেষ হলে সাংমিনকে কিছু কথা বলার জন্য স্টেজে ডাকা হয়। সাংমিন গিয়ে স্কুল সম্পর্কে খুব ভালো ভালো কথা বলতে থাকে। আমার এই অল্প সময় আপনারা সবাই অনেক সাহায্য করেছেন আমাকে, এই জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ঠিক তখনই একটা মেয়ে বলে ওঠে, আপনারা কি জানেন সাংমিন স্যার বিবাহিত? ওর এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। মেয়েটা আরও বলে, স্যার 15 বছরের এক মেয়েকে বিয়ে করেছে, আর সেটা অন্য কেউ না, বয়ুন, যে আমাদের ক্লাসেই পড়ে। সবাই অবাক হয়ে চেয়ে থাকে ওর দিকে। সাংমিনের ওপর সব আরোপই সে স্বীকার করে নেয়, আর বলে বয়ুন বিবাহিত বলে কেউ ওর সাথে অন্যভাবে কথা বলবেন না আপনারা, সেও আপনাদের মতোই 15 বছরের একটা মেয়ে, তার সব কাজ এখনো সেই পিচ্ছি মেয়ের মতোই, তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ওকে অন্যভাবে আপনারা দেখবেন না। ঠিক তখনই বয়ুন চলে আসে স্টেজে, এসেই বলতে থাকে, আমি আর ছোট নেই সাংমিন, তুমি ছোট থেকেই আমার খেয়াল রাখতে, কখন যে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। এগুলো শুনে খুব খুশি হয়ে যায় সাংমিন, আর ওর কপালে একটা চুমু দেয়, তারপর জড়িয়ে ধরে বয়ুনকে। অডিটোরিয়ামে সবাই তো খুব খুশি হয়ে যায় ওদের এই ভালোবাসা দেখে, আর ওদের ভালোবাসা পূর্ণতার মধ্যে দিয়ে শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এমনই সব ভালো ভালো গল্প সবার আগে পেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।